রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ এই ফালাকাটা কয়েকবার গিয়েছি। ফালাকাটায় লক্ষাধিক লোক হয়েছিল বেশ কয়েক বছর আগে। সমস্ত ফালাকাটাতে কেন নর্থ বেঙ্গলে নেতাজি প্রসঙ্গে আমার উপরে চারদিক থেকে চাপ সৃষ্টি হচ্ছিল এবং শোলমারি আশ্রমের সব টিম মেম্বাররা, সেক্রেটারি, সবাই আমার কাছে এসেছিল এই নেতাজির ব্যাপার নিয়ে। অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আমি রাজনীতির দিক থেকে এই নেতাজি কথা বলছি না। আমি বলতে চাইছি একজন দেশপ্রেমিক ব্যক্তিত্ব সম্পন্ন, তার বিষয়ে আমি সবার অনুরোধে অনেক জায়গায় আমার বলতে হয়েছে। ঢাকা 1939 নেতাজি বিরাট মিটিং করেন সদরঘাটে। সেখানে নিহারেন্দ্র দত্ত মজুমদার আমাকে দেখেছে। আমি যে নেতাজি প্রসঙ্গে আজ বলছি সেটা হলো যে নেতাজিকে আমি এই কথাই বলেছি যে তুমি বীর কর্মী, তুমি একমাত্র পারো ভারতবর্ষকে স্বাধীনতা আনতে। কিন্তু মানুষের এই দুরবস্থা, এই দুর্দিন, আমরা দুর্বলতার বাসা বাঁধতে চাই না। প্রত্যেকের হাতে লাঠি ধরায় দাও। যতগুলো ইংরেজ আছে, ব্রিটিশ আছে, যাদের অধীনে আমরা আছি, তাদের কিভাবে অপসারিত করতে হবে তার ব্যবস্থা তোমার দ্বারাই সম্ভব। তখন তো আমার অল্প বয়স, একটু অল্প, কারণ আমরা বেদের পূজারী। বেদে আছে অপরাধীদের স্থান না দেওয়া। তোমার কর্তব্য জাতি ধর্ম নির্বিশেষে, দলগত নির্বিশেষে, তুমি একজন দেশের মহান সন্তান, তুমি একমাত্র পারো। সমর্থন করলেন। তারপর কলকাতায় এলাম। নেতাজি রহস্য, কেউ বলছে আছেন, কেউ বলছে নাই। এই অজয়বাবুর থেকে আরম্ভ করে মন্ত্রী সব, প্রফুল্ল সেনও গিয়েছিলেন, এবং বাংলাদেশের, ভারতবর্ষের অনেক ব্যক্তি এসেছিলেন আমার কাছে নেতাজি প্রসঙ্গে। হেমন্তবাবু, মালহোত্র, সত্যগুপ্ত, টিম মেম্বাররা, সুরেশ গুরুবক্স এবং শোলমারি সাধু নেতাজি কথা বলে সবাই চিৎকার করছিল। আমি কখনো কোনো কিছুর জবাব দেই নাই। আমার নাম ভাঙিয়ে অনেকে অনেক রকমের কথা বলতে শুরু করেছে। ঠাকুর এই কথা বলেছেন, নেতাজি আসবেন, নেতাজি ফিরে আসবেন। তারা যা বলেছে উচ্ছ্বাসের বশী হোক, ধারণার বশী হোক বলেছে, কিন্তু আমি যা বলেছি সব ধারণার বশে। ধারণার কথা দিয়েই আমার সব কথা। বহু জায়গায় সভা করতে হয়েছে, ফালাকাটাতে কয়েকবার হয়েছে, বিরাট জনসভা। কিন্তু নেতাজি আছেন এই কথা আমি কখনো বলিনি। নেতাজি নেই এই কথা আমি বলিনি। নেতাজির ব্ল্যাঙ্ক সই করা কাগজ আমার কাছে আছে, সে একজন আমাকে দিয়েছিল। তাতে 1962-63 কালি
প্রমাণ হলো যে অ্যাক্সিডেন্টে মারা যায়নি। তারপরে দেখি আমার লালবাজারে আমার সমন। এই সমনের আগে শোলমারি সাধুকে এক জমিমারার কেসে আবদ্ধ করে তাকে ওপেন রাস্তা দিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাবে, এইটাই ঠিক হলো। তারপর আমি সেখানে গেলাম, আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেই অ্যারেস্ট বন্ধ করলাম। যে জমিমারার কেসে যে কেস করেছিল তাকে সাথে তাদের মিটিয়ে দেওয়া হলো। তারপরে কলকাতা আস্তে আস্তে দিকে আমার নামে সেই জমিমারার কেস। চমৎকার। লালবাজারে নিয়ে গেল আমাকে, বললাম, জিজ্ঞাসা করলো আমাকে যে আপনার বলতে হবে নেতাজির বিষয়ে আপনি কি জানেন। আমি আপনার কাছে কৈফিয়ত দিতে আসছিনি, আমি কেন বলতে যাবো আপনার কাছে? আপনার সঙ্গে আমার কোনো এইসব ব্যক্তিগত কোনো রিলেশন নাই। তার ব্যক্তিগত কোনো গোপন কথা যদি আমি জেনে থাকি সেটা আমিই জানি, সেটা আপনার কাছে ঢোল পেটিয়ে বলতে হবে, ডাক পেটিয়ে, এরকম অর্থই হয় না কিছু। সে যাই হোক, এইরকমভাবে হাওড়ার মাঠে বহু জায়গায় মনুমেন্টের নিচে অনেক বিরাট বিরাট সভা হয়েছে, অনেক জায়গায় অনেকভাবে আমার বলতে হয়েছে। তদন্ত কমিটির সাক্ষীও মেনেছিল, আমি সাক্ষীতে যাইনি। আমি একটি কথা বলেছি, আমরা যে যাকে আমি বা আমরা নেতাজি বলে বুঝতে পারছি সে আদৌ নেতাজি কিনা সেটাকে পরিষ্কার করো, এই তদন্ত কমিটিতে জানানো হলো। কিন্তু তদন্ত কমিটি কোনো সাড়া দিল না। তারপর জওহরলাল নিমন্ত্রণ করে পাঠালো আমাকে অগ্নিযুগের বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষ, আমার শিষ্য, তার মাধ্যমে নিমন্ত্রণ যখন পেলাম তখন সেখানে আমি গেলাম। নেতাজি জওহরলাল খুব আপ্যায়িত করলেন। 3 দিন তিনি আমাকে নিমন্ত্রণে উপস্থিত হতে বললেন। 3 দিনই তিনি খাইয়েলেন। খাইয়ে ঠাইয়ে বললেন, গুরুজি এক বাথায়। কি বাথায়? নেতাজি সুভাষচন্দ্র। তখন বুঝলাম যে নিমন্ত্রণ এটার জন্যই। ঠিক আছে, কি ব্যাপার? আমি পরিষ্কার বললাম, আমি জানি বা জানি না এই বিষয়ে আপনাকে আমি জানাবো না। যদি জেনে থাকি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনার আমাকে জিজ্ঞাসা করছেন আপনার কি ধারণা, কোথায় আছেন। বলে আপনি নিজেই বুঝতে পারছেন যে নেতাজি মারা যায়নি, আপনার কথাতেই সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাকে জিজ্ঞাসা করলে আপনি উত্তর পাবেন না। হলো প্রেসিডেন্ট নিয়ে গেল রাজেন্দ্র প্রসাদ, নিয়ে গেল রাধাকৃষ্ণ। একই প্রশ্ন উত্তর, আমি একই জবাব দিয়েছি। জানা থাকলেও আমি আপনাদের কাছে বলবো না, তার প্রাইভেসি আমার মেনটেন করতেই হবে যদি থাকে। আপনি যদি কোনো গোপন কথা বলেন সেটা আমি বলবো কারো কাছে, এটা ঠিক না, আমার ধর্মে সেটা বলে না। কিন্তু আমাকে থাকতে দিল কোথায়? শাহনওয়াজ খানের বাড়িতে 15 দিন রইল। শাহনওয়াজ খুব আপ্যায়িত, নিজে ঘর শুনেছে, চাটা বেঁধে দিয়েছে, জল টেনে দিয়েছে, যথেষ্ট করেছে। কিন্তু তারই একই প্রশ্ন, আপনি কোথায় আছেন আপনি জানেন? আর এই এক অসম্ভব ব্যাপারের মধ্যে পড়ে গেলাম। কোথায় আছেন আপনি জানেন? কিন্তু আমি সবাইকে সর্বত্র সর্ব জায়গায় একটি কথা বলেছি যে আমি কি বুঝেছি সেটা আমি জানি। যতক্ষণ পর্যন্ত আমার বুঝটাকে সবার কাছে প্রমাণিত না করতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি সেই বিষয়ে কোনো কথা বলতে ইচ্ছুক নই। এবং নেতাজির নাম ভাঙিয়ে কেউ চলুক সেটা আমি চাই না। আমি তাকে যখন ভালোবাসি তার নাম ভাঙিয়ে আমি কোনো জনসভা করতে চাই না। সবার ভিতরে অনেকে আমাকে জিজ্ঞাসা করে, বারবার রিকোয়েস্ট করে, তখন বলতে 2-4টি কথা বলি মাত্র। কিন্তু অমর চক্রবর্তী ফরওয়ার্ড ব্লকের সে এটা রোজই ধর্ণা দিত যে আপনি আমাকে ঠিকানাটা দিয়ে দিন। মহা মুশকিল,
সত্যগুপ্ত ঠিকানা দিয়ে দিন। আমি বললাম যে ঠিকানা আমি বলতে পারবো না, আপনারা জানেন। হ্যাঁ, যদি মনে করেন আমি যেতে থাকি জানি, কিন্তু আমার জানার দিক থেকে সবাইকে বলেছি, আমার ধারণার দিক থেকে আমি সবাইকে জানিয়েছি যে আমি যতটা জানি, যতটা বুঝেছি, আমার ব্যক্তিগত ধারণায় মনে হয় তিনি এখনো আছেন। যারা যারা লিখেছেন আমার সম্বন্ধে, বহু কাগজ কলমে পত্রে বেরিয়ে গেছে, মনে হয় তিনি আছেন, এই কথাটা না বলে আছেনটাই সবার কাছে পৌঁছল। সুতরাং আজও সেই কথা যে মরে যায় তার সম্বন্ধে এত কিছু বলার প্রয়োজন নাই আমার। কত লোক তো মরে গেছে, তাদের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। যাকে মনে করছি এখনো মারা যায়নি, মনে করছি কথাটা কিন্তু ব্যবহার করছি, মারা যায়নি, মারা যাবে একদিন, তার সম্বন্ধে আর আমার কিছু বলার না। আমার ব্যক্তিগত কথা তো আমি বলে দিয়েছি, মনে হয় আছে। তাতে তার প্রশ্নই হবে, আমি যদি বলি তিনি আছেন, তো কেন আসছেন না, কিসের জন্য আসছেন না, কি প্রয়োজন, সেগুলো যদি আমি জেনে থাকি, যে প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো আমি জানি, এবং কি উত্তর দিতে হবে সেটাও আমি জানি। কিন্তু উত্তর দিতে যদি আমার মুখ বন্ধ হয়ে আসে কোনো কারণে, তার গোপনতা সম্পর্কে, নীরবতা সম্পর্কে, আমি তার বিশ্বাসঘাতকতা করতে রাজি করি। এটা হলো আমার, যদি আমি জেনে থাকি। তাই সবার কাছে একই কথা, যে তিনি দূরে আছেন, কোথায় আছেন, তাও হঠাৎ মুখ দিয়ে আমি আমার ধারণার কথা বলে দিয়েছি, এমন জায়গায় আছেন বলে মনে হয়। কিন্তু যাদের আমি পাঠিয়েছি সেই জায়গায়, সত্যগুপ্তকে পাঠিয়েছিলাম, তার সাথে আরেক ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছিলাম, তার নামটা ভুলে গেছি। চোখ বেঁধে জিপ গাড়ি করে তাকে নিয়ে গেল, আমি চিঠি দিয়ে দিলাম। নিয়ে যখন একটা ঘরে নিয়ে পৌঁছিয়ে দিল সত্যগুপ্তকে আর ওই লোকটাকে, সে বার্মা থাকতো নেতাজির সাথে, খাওয়ার পরে তার একটা মশলা দিত, নেতাজি নীতি দিত, এই নাও এই মশলাটুকু নাও। কিন্তু যখন সে সেই ঘরে গেল, পাহাড় ডিঙিয়ে, ঘরে কেউ নাই, খাবার এলো, খেয়ে নিল, বসে আছে, হঠাৎ এক ব্যক্তি এসে মশলা দিল, মশলা খেয়েছে, চিৎকার আরম্ভ করছে, আরে এই মশলাই তো আমার সুভাষচন্দ্র বোস দিত। ব্যক্তি কোথায়, এই মশলা কি করে জানলো? শুধু তাকেই দিল, সত্যগুপ্তকে দিল না। কি করে জানলো? এ অসম্ভব কথা, নিশ্চয়ই সামনে তিনি কোথাও, আমাকে বলুন, আমার কথা বলুন। তখন সত্যগুপ্ত বলতে হবে কেন, মশলা যখন হাতে এসে বসছে তখন আর বুঝতে বাকি নেই, সে চিৎকার করতে করতে আমার কাছে এসে উপস্থিত। বাবা, আমি নেতাজির দেখে এসেছি। কিভাবে দেখলি? আমি এই মনে হয় আমি দেখেছি, কিছু ফাঁক দেখেছি। আমি দেখলে ভালো করছিস, তুমি তো বলো না, আমি বলবো না। এইরকম 4-5 জনকে 4 জায়গায় পাঠিয়ে দিয়েছি, তারা বুঝে এসেছে। কিন্তু আমার কাছে এখনো ব্ল্যাঙ্ক সই করা কাগজ আছে। তাই নেতাজি প্রসঙ্গে তার চেয়ে বেশি কিছু বলার এখন প্রয়োজনীয়তা নাই। তিনি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব, দুইটা লোককেই ভালোবাসি, সূর্য সেন আর সুভাষচন্দ্র বসু। এবং ভারতবর্ষের স্বাধীনতা তার অনেক অবদান আছে। এবং একটা লোকের জায়গায় অনেকে দেখতে পারে না, ভালোবাসে না, তার উপরে রাগ, কিন্তু তাকে আমি আমার ভারতের স্বাধীনতার দিক থেকে তাকে আমি ছুঁড়ে ফেলে দিতে পারছি না। হিটলার ফেলতেই পারছি না। হিটলার কি হলো না হলো, তার অবদান রয়েছে আড়াল থেকে বা যে কোনো কারণে হোক, ভারতবর্ষের স্বাধীনতার মূলে তার কিছু আছে। এটা আমি ছুঁড়ে ফেলতে, আমার ব্যক্তি ধারণাও হতে পারে, কারো পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি স্বাধীনতা আমরা যে এখন পাচ্ছি এটা আমাদের হিম্মতা নয়। আমরা স্বাধীনতার কিছু সাজানো ঘর পেয়েছি, তাই তার মূল্য দিতে পারছি না।
তাই আমি সবাইকে বলছি যে স্বাধীনতা কি বস্তু, কি জিনিস আমরা বুঝতে পারলাম না। বুঝছে আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, যারা দেখছি বেশ স্বাধীনতা উপলব্ধি করতে পারছে, আর আমরা এখনো। কারণ ম্যান হোল কাভারের চোরের দেশের লোক আমরা, মানুষের কাছে গিয়ে অপমানিত হয়েছে, আমাদের দেশের লোক গিয়ে অপমানিত হয়ে আসছে। সুতরাং আমরা স্বাধীনতা এখনো বুঝি নাই। তাই সুভাষচন্দ্রকে বলেছিলাম তুমি একমাত্র স্বাধীনতা আনতে পারো। তুমি কেন চিত হয়ে থাকার, আমি হঠাৎ একটা কথা বলে ফেলেছিলাম যে চিত হয়ে থাকার থেকে আমরা স্বাধীনতা আনতে চাই না, আমরা বুক ফুলিয়ে আনতে চাই। এবং তখন দেখছিলাম আমার কাকার মাঠে চিটিয়ে শুয়ে আছে, কাকার লগে আরো অনেক তার সাথী আছে, চিটিয়ে শুয়ে আছে। আজ কথা নয়, 1937 চিটিয়ে শুয়ে আছে। তখন কাকাকে বললাম, কাকা তোমার এই দুর্দশা কেন, তুমি চিটিয়ে শুয়ে আছো কেন? তখন গিয়ে সত্যাগ্রহ, আমি তখন ভালো বুঝি নাই, কথা কইতে পারে না, বারে লেবুর জল খাওয়ায় আর সত্যাগ্রহ আরম্ভ করছে। আমরা গ্রহ, কোন গ্রহে তোমাদের ধরেছে? ওই বাস দূর দেখতে পাচ্ছ কাকা, তোমরা 80 জন শুয়ে আছো, এই 80 জন কাকা বাস ধরতে 80টা বাস নিয়ে ইংরেজে মাথায় নিয়ে মারো, তাইলে হবে স্বাধীনতা। 5 টাকার জন্য তাদের তেল মাখছো, এটা লজ্জাস্কর ব্যাপার। এই কথা কে শিখালো তোমাদের? এই গ্রহ? আস্তে বল পুলিশ আসবে, আর পুলিশ, আমাদের লোক, আমাদের জন, আমাদের দিয়ে শেষ করছে। সেই দেশের আবার স্বাধীনতা, সেই এখনো সেইটা রয়ে গেছে। তাই সুভাষচন্দ্র বোস সম্বন্ধে আমি খোলাখুলি সব বলি নাই, বলতে ইচ্ছুক নই। যতটুকু জানি, জানাবার প্রয়োজন, যতটুকু রক্ষা করার প্রয়োজন, ততটুকু নিয়ে আমি বললাম। তা আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, অনেক ধারণাই তো দিকে মিলে গেছে, মানে এইটা মিলবে কিনা সেটা তো আমি বলতে পারছি না, আর বলতে পারলেও আমি বলবো না। আজ এই থাক। সব কর্মীরা আজ তোমরা যেভাবে ফালাকাটায় হাজার হাজার মিছিল করেছ নেতাজিকে সম্মান জানিয়ে, আমি খুব খুশি হয়েছি। আমি নেতাজিকে শ্রদ্ধা করো, তার আদর্শ ফলো করো, অনুসরণ করো, আমি তাতে খুব তৃপ্ত। আর নেতাজিকে আমি যথেষ্ট ভালোবাসি, আর সূর্য সেনকে আমি যথেষ্ট ভালোবাসি। আর সত্যিকার দেশকর্মী তোমরা সেইভাবে চলো, দলগত নির্বিশেষে কোনো দল, কোনো পার্টি, কোনো তাতে ঝগড়া বিবাদ করবে না। দেশের জন্য প্রাণ দাও, নিজেদের উৎসর্গ করো, কোনো গদির লোভে যেও না। তোমরা মা বোনের মুখের গ্রাস যারা কেড়ে নেয় তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, বাঁচার সংগ্রাম করো, বাঁচানোর সংগ্রাম করো, তবেই সত্যিকারের শান্তি পাবে। ইহা ছাড়া স্বার্থ ত্যাগ না করলে শান্তি পাওয়া যায় না। ত্যাগের মাধ্যমেই শান্তি, আর কিচ্ছু নয়। রাম নারায়ণ রাম। তোমাদের নাম বলে দিলে ভালো হতো। বন্ধ করে তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য যারা যারা এগিয়ে এসেছিলেন সেই সব কর্মীদের ভিতরে কয়েকজনের নাম বলছি মাত্র: সমীরণ, রবি, অশু, অজিত, পাণ্ডব, বিল্লি, মহাদেব, আরও অনেকে। সবাই প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে নেতাজির উৎসব পালন সবাই নিজেদের আত্ম উৎসর্গ করেছেন।
এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমরা নেতাজির আদর্শকে সবার কাছে তুলে ধরব। এবং আমি যে নেতাজিকে যথেষ্ট ভালোবাসি এটা সবাই ওরা জানে। এবং আমার ফটো বসাতে চেয়েছিল, আমি বললাম যে নেতাজির উৎসবে আমার কোনো ফটো রাখবে না। তাকে শ্রদ্ধা নিবেদন করো। কিন্তু দুঃখের বিষয় আজও সরকার মহলে, অনেক মহলে তার ফটো নাই। সেদিন যখন আমি গেছিলাম লালবাজারে, তখন এই কথাই বললাম, যেখানে নেতাজির কোনো ফটো নাই, নেতাজির কোনো নাম গন্ধ নাই, নেতাজি কি আসামি না তার সম্বন্ধে এত কৌতূহল কেন? এটাই হলো তো আমার দুঃখের বিষয়। আমি চেয়ারে বসতে বলছিল সেখানকার ডিসি, আমি চেয়ারে বসে মাটিতে বসেছিলাম। তাই প্রফুল্ল সেন শেষবেলা ভুল বুঝে আমার সুখের বাড়িতে গিয়ে বলে আসছে, আমি ক্ষমা চাই, আমি বুঝতে পারিনি। তাই আমি চাই আমার লক্ষ লক্ষ কোটি সন্তান, আমি বৈরাগী হয়ে থাকতে চাই না। আমি এর একটা সুরাহা হোক। কোনো পার্টি বুঝি না, দল বুঝি না, গদি বুঝি না, এইসব নিয়ে আমার মাথাপাতি নাই। অনেকে বদনাম দিয়েছেন ঠাকুর বালক বসে রাজনীতি করেন। রাজনীতি যে করবো আমি, গদি চাইলে তো রাজনীতি, তো শুধু শুধু কি রাজনীতি করতে চায় খালি? তাই রাজনীতির সাথে আমার কিছু দরকার নাই। আমি চাই আমার এই 5-6 কোটি সন্তানকে নিয়ে মাঠে নেমে এর একটা সুব্যবস্থা করতে চাই। বাংলা ভারতবর্ষের বুকে যে সমস্ত অভাব অভিযোগ, যারা শয়তান, যারা দুশ্মন, যারা অসুর, যারা শোষক, তাদের বিরুদ্ধে আমি প্রতিকার করতে চাই। এবং প্রতিকার করতে গেলে একার পক্ষে সম্ভব না। আমি নেতা বলতে চাই না। পকেটগুলো সিঁড়ি ঘুরে কাজে নামতে হবে। লেংটি বুঝে কাজে সেই জন্যই নেমেছিল। পকেট এখন 1 পকেটের জায়গায় 10 পকেট একজন হয়েছে। বহু টাকা রোজগার করছে, তো সমাজ করে দিচ্ছে। আমরা জেনেও চুপ করে আছি। যারা ভালো মানুষ, যারা ভালো কাজ করতে যায়, তাদের নামে অযথা দোষারোপ করে, তাদের বিব্রত করে হেয় প্রতিপন্ন করছে সমাজের বুকে। কিন্তু এর প্রতিকার আমরা করতে চাই, মৃত্যু একদিন। কিন্তু এর সুরাহা কিভাবে করতে হয় তার ব্যবস্থা আমরা দিতে চাই। সন্তান দল রাজনীতির দল নয়, সন্তান দল শয়তানকে পেটাবার দল, শয়তানকে শায়েস্ত করার দল। তারা ব্যক্তির স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে তারা এগিয়ে যাচ্ছে। আমি সুভাষ বোসকে এই কথা জানিয়েছিলাম, আপনি করেন। কারণ আমার আধ্যাত্মিক এবং বাস্তব, আধ্যাত্মিক এবং রাজনীতি এক সুরে যে গাথা, তার একটা দৃষ্টান্ত আমি দাঁড়া করতে চাই। অনেকে বলে যে রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। একেবারেই না। ধর্ম লালনে পালনে রক্ষায় ব্যবস্থায় ধর্ম। খাওয়া পড়ার অভাব থাকবে না, ব্যবধান থাকবে না, বৈষম্য থাকবে না। আর সেখানে এত বৈষম্য, সব কিছু আলাদা। কিন্তু এই সমস্ত অবাঞ্ছিত ব্যক্তি যারা সমাজের বুকে, যারা শাসনে বসে আছে, যারা অনেকে আছে, সবাই নয়, তাদের আমরা আসন থেকে নামাবই। গদি আমরা চাই না। গদি যেই কেউ বসুক, গদি যে রক্ষা করতে না পারবে তাকে আমরা রাখবো না, কাছে সরিয়ে দেব। গদি যে রক্ষা করতে পারবে তারই সাহায্য করব। সেই উদার মনোবৃত্তি কোথায়? আমরা সন্তান দল, আমরা বিপ্লবে বিশ্বাসী, আমরা প্রেম ভালোবাসায় বিশ্বাসী, কিন্তু আমরা ক্ষতিকারক নয়, খুনি নয়। কিন্তু খুনিকে আমরা ছাড়বো না, আক্রমণকারীকে আমরা ছাড়বো না। তার সাথে আমরা যুঝবই, লড়বই, যেইভাবেই হোক। ব্যক্তির স্বার্থে আমরা যাব না। সুতরাং এই কথা আমি সুভাষচন্দ্র বোসকে আমি 1939-এ বলেছি। নিহারেন্দ্র দত্ত তখন ছিল। সুতরাং তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন আমার কথাবার্তা। দেখেছে আমি জিজ্ঞাসামূলক নয়, হিংসাত্মকমূলক নয়, রাজনীতির গদি দখলের জন্য নয়, নেতা সাজবার জন্য নয়। আমি নেতাও সাজতে চাই না, এখানে ভগবানও সাজতে চাই না। দুইটাই আমি পেয়ে গেছি, কোনোটাই আমার দরকার নাই। আমার কথা হলো ভারতবর্ষের শয়তানদের কিভাবে শায়েস্তা করতে হয়, তার পিছ দাঁতগুলি কী করে ভেঙে দিতে হয়, তার ব্যবস্থার বলে আমার সব সন্তানরা ঝাঁপিয়ে পড়বে।
এটাই আমি বিশ্বাস করি। আজ এই থাক। রাম নারায়ণ। রাজনীতি দখলের বাহিনী নয়, সমাজ কল্যাণের বাহিনী, দেশ সেবার বাহিনী। কিন্তু মাঝে মাঝে কিছু সংখ্যক ব্যক্তি ঢুকে নিজেদের মধ্যে বিবাদ বিচ্ছেদের সৃষ্টি করছে, তার জন্য আমি এগুলো করি নেই। এক এক জায়গায় এক একজনকে বসিয়েছি, যেমন রামকৃষ্ণ আছে, আলোচনা চক্রে বসিয়েছি, তারপর অঞ্জনকে বসিয়েছি অ্যাকশন কমিটিতে, আরও চিত্রশিল্পীরা আছে সন্ধান দলে, অচল সেন আছে সন্ধান দলে, এবং বহু ব্যক্তি লক্ষ লক্ষ। কিন্তু তাদের ভিতরে এক এক স্কুলে এক একটা প্রত্যেকেই যায়, গিয়ে এক একভাবে এক একজনে কিছু কিছু সংখ্যক ব্যক্তি ভুল বুঝাবুঝির চলে যায়, দল সৃষ্টি করছে। সেগুলো আমি অনেকটা বন্ধ করে আসছি। কারণ এক এক স্কুলের এক এক কথা, এক এক রকম এক এক তত্ত্ব, আমার তত্ত্বগুলো তারা পরিবেশন করছে, আমার আদর্শ পরিবেশন করছে। কোনো জায়গায় আছে দেবতা দেখো, দেবতা চেনো, কোনো জায়গায় আছে এগুলোর এখন প্রয়োজনই নেই। যে দেবতা জানো না, যে দেবতাকে দেখো নি, যে আত্মা বোঝো না, যে আত্মাকে দেখো নি, ওগুলি নিয়ে মাথা খারাপ ঘামিয়ে লাভটা কি? এক স্কুলে যেমন আছে। আরেক জায়গায় আছে এই খোল, করতাল, কাশি, ঘন্টা, এইগুলো সবগুলো এগুলো জলে ফেলে দিতে পারে একদিন। যত ফটো আছে আমার সব জলে ফেলে দিতে পারে, হতে পারে। এই আদেশ আমি করতে পারি। যেদিন আমি বলবো লাঠি ধরতে হবে, সে লাঠি ধরতে হবে। এক এক স্কুলের এক এক শিক্ষা এক এক পাতায় আছে, সেইগুলো গোলমাল করে ফেলছে, যেটা শেষের কথায় আগে এই না জোড়া দিচ্ছে, তাতে গোলমাল হয়ে যাচ্ছে। তিব্বতে আছে এই চৈত্র মাসে 2টা ল্যাব গায়ে দিবা, 2টা কম্বল গায়ে দিবা। এইখানে দেখা আছে এইখানে 2টা কম্বল গায়ে দিবা, এইখানের বইটা এসে এইখানে উপস্থিত, সেখানে বইটা যদি পড়ে এইখানে চৈত্র মাসে 2 কম্বল গায়ে দিবা, তাহলে তো বরাবরের বুদ্ধি। এইখানে লেখা তো ওইটা ওইখানকার এখানে, এটা এখানকার এখানে, সেটা তো লেখা না এখানে 2 কম্বল গায়ে দিবা। তাই যারা একটুখানি ভাবগ্রস্ত, যারা উচ্ছ্বাসে আছে, ভক্তিতে আছে, এত হাজার হাজার বছরের ভক্তিটাকে একবারই নষ্ট করে দেওয়া যায়? তাদের সাথে মিশতে হবে, চলতে হবে, বুঝতে হবে, তাদের পোশাক পরতে হবে, তাদের সেন্টিমেন্টের সাথে মিশতে হবে, তাদের নারীর গতি বুঝে বুঝতে হবে, তারপরে ঢুকে তাদের সঙ্গে আত্মীয়তা করে তারপর তাদের বুঝাতে হবে তোমার মর্ম কথা। ইঞ্জেকশন তখন দিতে হবে। আগে যদি বলো দেবতা কিছু না, হ্যাঁ, ধর্ম কিছু না, হ্যাঁ, তাহলে তোমাকে ঢুকতে দেবে কেন? মানে এইরকম কাজ এই স্কুলের থেকে একে শেষের পাতা যেটা আছে সেটা আগের পাতা চলে গেছে, তাতে একটু ফাঁসফাঁস লেগেছিল, অনেকটা পরিষ্কার করে আনছি। সেই জন্য অনেক লোক আমি পাঠিয়ে দিই, স্কুলে যাও, স্কুলে গিয়ে শেখো, দেখো আমার তত্ত্বগুলো রামকৃষ্ণ পরিবেশন করছে, অন্য পরিবেশন করছে, এই শঙ্কর আছে, এবং সবাই তো পরিবেশন করবার অধিকার আছে। কিন্তু তোমরা কোথায়? তোমরা সেইভাবে কাজ করবে। তাই সবাই মিলে একত্র হয়ে কাজ করবে, এটাই হলো একত্র এক কথা। এর মধ্যে ভিন্ন ভিন্ন কথা, ভিন্ন ভিন্ন দল, তারপরে যদি ওয়ার্নিং দেওয়ার পরে যদি কথা না শোনো তাহলে বার করে দেওয়া হবে। এখানে এইসব চলবে না, এটা মনে রেখো, ঠিক আছে? আজই থাক। রাম রাম। তুলবে নাকি? ক্ষমতা আছে, ক্ষমতা আছে। এটা চলবে না। এই পরিস্থিতি সৃষ্টি করেছি আমরা, আমাদের পেছনে যদি কেউ লাগে আর আমরা যদি রুখে দাঁড়াই, আমরা কিছু পাওয়া না পাওয়ার আশাতে যাব না। যারা পাওয়ার আশাতে আসবে তাকেও তারাও হ্যাঁ, আমরা পাওয়ার আশায় কিছু করছি না, আমরা শান্তির আশায়। আর যারা পাওয়ার আশায় আমাদের সাথে যুদ্ধে আসবে, তারা পাওয়ার তো শেষই, চিরতরে শেষ।